সো আজকে সেই ইনভার্স ল্যাপ্লাসেরই কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। দুইটা প্রবলেম দিচ্ছে এখানে, ফাইন্ড ইনভার্স ল্যাপ্লাস অফ question. The question is find the inverse Laplace of s plus 7 s square ঠিক আছে। যেমন দেখেন আপনার এটা দেখেই বোঝা যায় যে সরাসরি করার কোনো সুযোগ নেই, তাই না? এমন কোন সূত্র কি জানেন যে তাকে ইনভার্স ল্যাপ্লাস করলে কি হয়? আমরা যে সূত্রগুলো 9টা সূত্র আমি লিখে দিয়েছিলাম ইনভার্স ল্যাপ্লাসে, দেখেন আপনারা যে সরাসরি এই ধরনের কোনো সূত্র নেই। কারণ আমরা জানি 1/s/s² + s² হলে হইতে পারে, বা s/s² - s² হলে হতে পারে, অথবা a/s² + s² হতে পারে, a/s² - s² এর ক্ষেত্রে। স্যার নিচের গুলোরে যদি মিডল ফ্যাক্টর কইরা দুইটা আলাদা টার্ম আনলে তখন তো আমি হ্যাঁ, এটাকে আপনি উৎপাদক করতে পারবেন, আপনি মিডল টার্ম ফ্যাক্ট করতে পারবেন এটাকে। বাট প্রথমটা কি কি উৎপাদক করা যায় দেখেন তো। কোশ্চেন 1 কি কি উৎপাদক করা যাবে কিনা, নিচের অংশ ফ্যাক্টরে ভাঙা যাবে কিনা? না, ফার্স্টটা তো হবে না। ফার্স্ট টার্মটাকে দেখেন একটু চেষ্টা করে, যে 20 কে এমন কোনোভাবে ভাঙা যায় না যাকে যোগ বিয়োগ করলে -4 হবে। কারণ 20 কে অপশন আছে 1 × 20, 2 × 10, 4 × 5, দ্যাটস ইট, তাই না? আপনি দেখেন 1 এর সাথে 20 এর যোগ বিয়োগ করেন 4 হবে না, 2 এর সাথে 10 যোগ বিয়োগ করেন 4 হবে না, 5 এর সাথে 4 যোগ বিয়োগ করলেও কখনোই 4 হবে না, তাই না? দ্যাট মিন্স এটাকে উৎপাদক করা যায় না, নিচের অংশটাকে উৎপাদক করা যায় না। তাহলে প্রশ্ন হচ্ছে উৎপাদক যদি করা না যায় তাহলে কিভাবে, তাই না? দেখি একটু ট্রাই করি আমরা। যে ইনভার্স ল্যাপ্লাস অফ 6x - 4, আমাকে না বুঝলে কিন্তু বলতে হবে আপনারা, হ্যাঁ, না বুঝলে বলবেন সাথে সাথে। স্যার এই জায়গাটা বুঝতে পারছি। ইনভার্স ল্যাপ্লাস অফ, আমরা বলছিলাম আগে থেকে যে উপরের অংশটাকে আমি আপাতত চিন্তা করছি না, হ্যাঁ, উপরের অংশটা যা আছে তা লিখি, নিচেরটার উপর ভিত্তি করে উপরটাকে একটু ভাঙার চেষ্টা করবো পরবর্তীতে। যেমন দেখেন নিচের অংশটাকে চাইলে চাইলে আমরা এরকম লিখতে পারবো কিনা দেখেন তো, s² - 4s + 4 + 16, is it possible to write? জি স্যার। 20 কে ভেঙে 4 + 16 লেখা যায় না? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে আপনার মধ্যে, স্যার কেন লিখব? লেখার উদ্দেশ্য হচ্ছে দেখেন এখানে যদি +4 দেই আমি, তাহলে এই প্রথম তিনটা টার্মকে s - 2 হোল স্কয়ারের ফর্মুলায় ফেলাইতে পারবো। হ্যাঁ, ইয়েস এক্স্যাক্টলি। কারণ এখানে s² - 4s আছে, যে দেখেন a² - 2ab আছে, তাহলে প্লাস যদি b² যদি আনতে পারি, তাহলে এটাকে a - b হোল স্কয়ার সূত্র করা যাবে। প্রথম তিনটাকে মিলিয়ে a - b হোল স্কয়ার সূত্র করা যাবে। দ্যাট মিন্স ইনভার্স ল্যাপ্লাস অফ, নিচের অংশটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারবো যে প্রথম তিনটাকে দেখেন তো, এটা লেখা যায় s - 2 হোল স্কয়ার প্লাস 16 মানে কি 4 স্কয়ার না? জি স্যার। যারা এখন বুঝতে পারছেন একটু দেখেন, আপনারা নিজেই চিন্তা করেন একটু, s - 2 হোল স্কয়ার কে সূত্র করেন দেখেন তো, এই তিনটা টার্ম আসে a² - 2ab + b²। প্রথম তিনটা টার্ম কি আসে ইস্তেহার? জি স্যার। তাহলে দেখেন নিচের টার্মটা আসলো কি ইন টার্মস অফ s - 2, নিচে যে অংশটা পেলাম সেটা কিসের আকারে? s - 2 এর একটা ফাংশন আকারে আসছে, তাই না? আমরা যদি চিন্তা করতে পারি চাইলে যে s - 2 আকারে আসছে, তাহলে এখন আমার কাজ হবে উপরে যেটা আছে তাকে কোনোভাবে s - 2 আকারে প্রকাশ করা যায় কিনা, s - 2 আকারে প্রকাশ করা যায় কিনা। যেমন দেখেন তো উপরের অংশটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারবো কিনা, যে 6 × s - 2, তাহলে কি হলো দেখেন তো, 6 দ্বারা গুণ করেন, তাহলে 6x - 12, কিন্তু এখানে ছিল কত -4, আমি লিখছি কত -12, তাহলে আমি 8 যদি প্লাস করে দিই দেখেন তো উপরেরটা মিলবে কিনা? জি স্যার। 6s - 12 হয়, কিন্তু আমার ছিল -4, তাহলে +8 করে দিলে তো আবার -4 হয়, -12 + 8। জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার।
লাইনটাকে একটু এদিকে নিয়ে আসি। ইনভার্স ল্যাপ্লাস অফ, স্যার হ্যাঁ যদি ওই আগের লাইনটা আরেকবার রিপিট করতেন। +8 এ আসছে স্যার। +8টা যেমন দেখেন নিচেরটা কি s-2 আকারে আসছে কিনা, নিচের অংশটা s-2 হোল স্কয়ার ডাজন্ট ম্যাটার, আমি বলছি s-2 এর টার্ম আকারে আসছে কিনা নিচের অংশটা। তাহলে আমার টার্গেট হলো এখন উপরে যেটা আছে সেটাকে সামহাউ s-2 এর টার্ম আকারে বানানো, s-2 আকারে প্রকাশ করা। তাহলে s-2 আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে এখানে কি 6s আছে না, তাহলে 6 এর সাথে s-2 গুণ করলে কি হয় একটু চেক করে দেখি। 6s - 12, তাই না? এই যে এটাকে গুণ করলে 6s - 12, কিন্তু আমার ছিল কত এখানে 6s - 8, তাহলে 6s না হয় পেলাম, দরকার হচ্ছে -4, আমরা পেয়েছি -12, তাহলে +8 করে দিলে কি -4 হয় কিনা? জি স্যার। যে -12 + 8 কি -4 না? জি স্যার। এর সমান -4। তাহলে এখন দেখেন যদি আমরা এটাকে একটু আংশিক ভগ্নাংশে ভাঙি, যেখানে তো এরকম লিখতে পারবো কিনা যে 6 × s-2 ডিভাইডেড বাই s-2 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 8 বাই s-2 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। ইজ ইট পসিবল টু রাইট? জি স্যার। জি স্যার। যে আমরা প্রথম টার্ম ডিভাইড বাই নিচের অংশ প্লাস দ্বিতীয় টার্ম ডিভাইড বাই নিচের অংশ, আপনি লসাগু নেন আবার আগের জায়গায় ফিরতে পারবেন। আমি বারবারই বলি একটা কথা, আপনি এমন ভাবে লিখবেন না যেখান থেকে আপনি যদি আগের লাইনে ফিরতে না পারেন তাহলে কিন্তু হবে না। লিখতে হবে এমন ভাবে যে আপনি যেন আবার আগের লাইনে ফিরতে পারেন যোগ বিয়োগ করে। যদি না ফিরতে পারেন দ্যাট মিন্স আপনি কোনো বাড়তি টার্ম এনেছেন অথবা কোনো কিছু বাদ দিয়ে দিয়েছেন নিশ্চিত, রাইট? এখনই হচ্ছে যে আমি একটু আগে যে সূত্রটা নিয়ে কথা বলছিলাম সেই সূত্রটার অ্যাপ্লিকেশনটা এখনই আছে। যেমন দেখেন তাকেও সরাসরি ইনভার্স ল্যাপ্লাস করার সূত্র নেই, তাহলে আপনি যদি মনে মনে s-2টাকে সিম্পলি s চিন্তা করেন, s-2টাকে কি চিন্তা করব আমরা s, তাহলে দেখেন তো কি আছে এখানে 6s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 4 স্কয়ার। এই 6 না হয় কনস্ট্যান্ট, 6টা কনস্ট্যান্ট সামনে রেখে দিলাম, আছে কি s বাই s স্কয়ার প্লাস 4 স্কয়ার। s বাই s স্কয়ার প্লাস s স্কয়ারের সূত্র কি, কিসের সূত্র এটা? ইনভার্স ল্যাপ্লাসে cos AT। cos AT, তাহলে এর ভ্যালু কত এখানে 4 না, যে s বাই s স্কয়ার প্লাস, তাহলে cos 4t, cos 4t। তাহলে দেখেন আমরা কাকে s ধরেছিলাম s-2। s-2, দ্যাট মিন্স সে ছিল কি আকারে মূলত f of s - a আকারে, তাই না? এই ফাংশনটা দেখেন তো আসলে মূলত এইভাবে আছে কিনা। তাহলে f of s - a কে ইনভার্স ল্যাপ্লাস করলে e টু দ্য পাওয়ার at একটা গুণ আকারে আনতে হয়, তাহলে এখানে এর ভ্যালু কত মূলত -2 -2 নাকি 2? 2 2 2 s minus জাস্ট তাহলে e টু দ্য পাওয়ার কি আকারে গুণ আকারে আসবে, একটা e টু দ্য পাওয়ার 2t একটা কি আসবে তার সাথে গুণ আকারে গুণ আকারে আসবে। ওকে, কারণ আমরা প্রথমে কাকে ল্যাপ্লাস করেছিলাম দেখেন এটা কি, জাস্ট একটু আবার ভেঙে বলছি, s-2 কে আমরা s চিন্তা করে মূলত প্রথমে ইনভার্স করেছিলাম f of s কে। কাকে ইনভার্স করেছি? f of s কে, যাকে করে আমরা কি পেয়েছিলাম f of t। এই যে দেখেন f of t পেয়েছিলাম, রাইট? জি স্যার। তাহলে ইনভার্স ল্যাপ্লাস অফ f of s - a কে ল্যাপ্লাস করলে হয় e টু দ্য পাওয়ার at ইনটু f of t। তাহলে f of t এর সাথে জাস্ট কি একটা গুণ আকারে আসবে, e টু দ্য পাওয়ার at একটা গুণ আকারে আসবে। a কোনটা, f of s - a, যে a হচ্ছে এটা, তাহলে f of s - 2 এর সাথে যদি কম্পেয়ার করি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে e টু দ্য পাওয়ার 2t একটা জাস্ট তার সাথে গুণ আকারে আসবে। বুঝতে পেরেছি কি? জি স্যার। জি স্যার। সেকেন্ড টার্মটা যদি আবার বুঝেন মানে তাহলে কনফিউশনটা দূর হবে। সেকেন্ড টার্ম একটু লক্ষ্য করো। তো স্যার কনস্ট্যান্ট, সরি স্যার 8 কনস্ট্যান্ট না, এটা বের হয়ে আসবে। আমরা একটু চিন্তা করি এটাকে, 8 চিন্তা না করে একটু অন্যভাবে চিন্তা করি। হ্যাঁ, যেমন দেখেন s - 2টাকে যদি সিম্পলি s চিন্তা করি, নিচে কি আছে s স্কয়ার প্লাস a স্কয়ার, তাই না? জি স্যার। তাহলে উপরে যদি একটা a থাকতো, 4 থাকতো, তাহলে 4 বাই s স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে কিসের সূত্র হতো? সাইন এটির সূত্র হতো, তাই না? জি স্যার। তাহলে তাহলে 2 ইনটু, হ্যাঁ 8 কে ভেঙে কি 2 ইনটু 4 লেখা যায় কিনা? জি স্যার। 8 কে ভেঙে কেউ চাইলে 2 ইনটু 4 লিখতে পারবে কিনা?
জি স্যার। তাহলে সেই 2 যেটা আছে সামনে সেটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আছে কি মূলত এখানে 4/s স্কয়ার প্লাস 4 স্কয়ার। এটা হচ্ছে sin 80 সূত্র, তাহলে sin 40, রাইট? জি স্যার। আমরা কাকে s ধরেছিলাম? S minus 2. s minus তাহলে এখানে a এর ভ্যালু কত মূলত 2, 2। তাহলে e টু দ্য পাওয়ার 2 Plus কি 2, স্যার। একটা গুণ আকারে আসবে। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এখান থেকে আপনি চাইলে একটা জিনিস কমন নেওয়া যায়, দুইটা থেকে 2 e টু দ্য পাওয়ার 2 টি কমন নেওয়া যায়। দেখেন দুইটার মধ্যে আছে, তাহলে 3 cos 40 প্লাস sin 40। সো দিস শুড বি দ্য আনসার। কেউ চাইলে এখানেও আনসার দিতে পারেন অথবা এখানে আনসার। বুঝতে পেরেছি কি? জি স্যার। আচ্ছা, আর 2 নাম্বার প্রবলেমটাকে দুই ভাবে করা যায়। 2 নাম্বার প্রবলেমটাকে আপনি উৎপাদক করে করতে পারবেন অথবা মাত্র যে মেথডটা করেছি সেই মেথডেও আপনি চাইলে করতে পারবেন। আমি দুই মেথডই দেখাবো, দেন ডিসাইড করবেন আপনি যদি উৎপাদক ভাঙা যায় আপনি কিভাবে করবেন না কিভাবে করবেন। ঠিক আছে? জি স্যার। সেকেন্ড প্রবলেমটাকে আমি প্রথমে এভাবেই করি, যেহেতু মাত্র যে মেথডটা আলোচনা করেছি সেটা, তাহলে একটু রিভাইজটা ভালো হবে আপনাদের জন্য, বুঝতে সুবিধা হবে। স্যার আগের ম্যাথে একটা কোয়েশ্চন ছিল। হ্যাঁ অবশ্যই। স্যার যদি একটু উপরে নিতেন স্যার, সরি, যদি স্যার মানে পিডিএফ থেকে একটু উপরে নিতেন স্যার, মানে উপরের লাইনে প্রবলেম ছিল স্যার। স্যার আমরা এখানে স্যার s-2 আকারে কনভার্ট করেছি স্যার। স্যার এটা s-2 আকারে যে কনভার্ট করেছি, এখানে যদি স্যার অন্য কিছু থাকতো স্যার, সবসময় কি এরকম টার্মে কনভার্ট করার চেষ্টা করবো স্যার? যদি এরকম হয়, ধরে নেন আপনার এখানে আছে সিম্পলি 6s আছে, কি আছে সিম্পলি উপরে 6s, আর নিচের টার্মটা আসছে কি আকারে s-2 হোল স্কয়ার আকারে, রাইট? তাহলে এই 6s কে আপনাকে কিভাবে কনভার্ট করা লাগতো s-2, তখন কিভাবে কনভার্ট করতাম? 6 ইনটু s-2 ছিল 6s, বাট আমার এখানে -12 একটা আছে, তাহলে +12 করে দিলে উপরে 6s থাকবে। বুঝতে পেরেছি কি? জি স্যার। ডিপেন্ড করবে নিচের টার্মটার উপরে, নিচের টার্মটা কোন আকারে আসছে। কারণ দেখেন নিচের টার্মের মতো করে যদি না বানাই আমরা কোনো কারণে, হ্যাঁ যদি না বানাই তাহলে আপনি এখানে কি লিখতেন? ধরে নেন এখানে আপনি 6s - 4 লিখলেন, তাহলে লিখতেন 6s ডিভাইডেড বাই দিস প্লাস -4 ডিভাইড বাই দিস। কোন সূত্র কি ফেলা যাইতো? জি না স্যার। তখন আপনি s-2 কে s চিন্তা করলে উপরে দেওয়ার আরেকটা হয়ে যেত, তাই না? জি স্যার। সেজন্য আমরা সিমিলার করতে চাই, নিচেরটার সাথে মিল রেখে করতে চাই। ওকে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, 2 নম্বর প্রবলেমটা ছিল এরকম যে 3 আমি করেছিল 3s + 7। আমি কিন্তু এগুলো বই থেকেই করাচ্ছি, হ্যাঁ আমি জানি না সফট পেপার দেখেন কিনা, আই ডোন্ট নো। না দেখলে বিপদে আপনারাই বলবেন, আমার কিছু হবে। কারণ সরাসরি ক্লাস হলে না হয় আমি বলতাম যে বই কোথায় দেখি, বই একদিন সবাই বই ক্লাসে নিয়ে আসবে। দেখুন যেহেতু অনলাইনে আসলে আমার সেই সুযোগটা নাই আপনাদের সাথে সেইভাবে ক্রিয়া করার আর কি, কমিউনিকেট করার, যে বই আসলে আছে কিনা, বই কিনেছেন নাকি সফট কপি দেখছেন, আদৌ দেখছেন কিনা। সো ইনভার্স ল্যাপ্লাস অফ, আমরা একটু আগে যে অঙ্কটা করেছি যে মেথডে করেছি প্রথমে তাকে ওই মেথডেই করছি। হ্যাঁ যেমন দেখেন নিচের অংশটাতে a স্কয়ার -2b আছে কিনা দেখেন তো, প্রথমটা এই 2 নাম্বারটাতে 2 ইনটু s ইনটু 1 লেখা যায় কিনা এটাকে? জি স্যার। তাহলে b এর ভ্যালু হচ্ছে 1, তাই না? জি স্যার। a স্কয়ার -2ab যদি বলি তাহলে প্লাস b স্কয়ার, তাহলে +1 স্কয়ার লাগবে, তাই না? a - b হোল স্কয়ার সূত্র করতে গেলে। সেজন্য আমরা করছি এটাকে এরকম যে s স্কয়ার -2s প্লাস প্লাস 1 -4। কিন্তু ছিল কত এখানে -3, তাহলে আমরা যদি -4 দেই তাহলে দেখেন আবার -3 হয়ে যাবে, রাইট? জি স্যার। দেখেন নিচে যেটা ছিল সেটাই আছে কিন্তু মূলত, হ্যাঁ জি স্যার। যোগ বিয়োগ করলে আবার আগেরটাই হয়। উপরেরটা আমি জাস্ট রেখি। ইনভার্স ল্যাপ্লাস অফ, নিচের অংশ একটু লক্ষ্য করেন, প্রথম তিনটাকে মিলিয়ে s - 1 হোল স্কয়ার করা যাবে নিশ্চয়ই। জি স্যার। এই যে এটাকে সন্দীপ বুঝতেছো? জি স্যার। -4 কে ভেঙে 2 স্কয়ার লেখা যায়। জি স্যার। তাহলে নিচের টার্মটা কি আকারে আসছে? s - 2 এর টার্ম আকারে আসছে, তাই না? নিচের টার্মটা। জি স্যার। তাহলে সামহাউ উপরের টার্মটাকে কার মাধ্যমে নিতে হবে? s - 1 আকারে আসছে নিচের টার্মটা, তাহলে উপরের টার্মটাকেও s - 1 আকারে নিতে হবে।
তাহলে এখানে যেহেতু 3s আছে তাহলে দেখো তো আমরা যদি এরকম লিখি যে 3 ইন্টু s মাইনাস 1 তাহলে 3s টা পাবো, সেই জন্য আমরা 3 ইন্টু s মাইনাস 1 লিখেছি মাইনাস 3, বাট এখানে ছিল কত প্লাস 7, প্লাস তাহলে মাইনাস প্লাস 10 প্লাস 10 যদি করে দিই তাহলে দেখেন তো প্লাস 7 পাওয়া যায় কিনা। জি স্যার। জি স্যার। সফকার দেখো এখন বুঝো কিনা, উপরেরটা নিয়ে তোমার আগেরটাতে কোশ্চেন ছিল। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটাকে যদি একটু আংশিক ভগ্নাংশে ভাঙি আগেরটার মতো করেই, তাহলে এটাকে লেখা যাবে 3s minus 1 into s minus 1 whole square minus 2 square প্লাস 10টাকে আমি আগে থেকে একটু ভেঙে রাখছি যে 5 into 2, হ্যাঁ 10 কে ভেঙে 5 into 2 লেখা যায় না, যে 10 বাই এটা যখন লিখবো জি স্যার, লেখা যাবে 5 minus 2 square। তাহলে একটু লক্ষ্য করেন এখন আগেরটার মতো যদি সূত্রটা অ্যাপ্লাই করি, আমরা 3 তে কনস্ট্যান্ট তাকে রেখে দিই সামনে, আছে কি মূলত s minus 1 divided by s minus 1 whole square minus 2 square। আপনি যদি সিম্পলি s minus 1 টাকে সিম্পলি s চিন্তা করেন তাহলে আছে মূলত কি এখানে s by s square minus a square, এর ভ্যালু হচ্ছে 2, তাই না? জি স্যার। s by s square minus a square কিসের সূত্র? cos AGT cos হাইপারবোলিক এটি না? জি স্যার। জি স্যার। আর যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে কিসের সূত্র হয়? হাইপারবোলিক। হাইপারবোলিক। আর উপরে s বিদায় cos আসছে, তাই না? জি তাহলে স্যার। cos হাইপারবোলিক এটি, তাহলে কি আসবে cos হাইপারবোলিক 2t, রাইট? জি স্যার। আর সে কি s এর জি, স্যার। ফাংশন ছিল নাকি s minus 1 এর ফাংশন ছিল? s minus 1 s s minus minus 1 এর ফাংশন ছিল, তাহলে s minus a আকারে যদি চিন্তা করেন এখানে এর ভ্যালু কত? e to the power t হবে। ও স্যার 1 1। এর ভ্যালু 1, তাহলে e to the power 1t, তাহলে e to the power t, রাইট? জি স্যার। 1 to t মানে তো t। এবার আসেন দ্বিতীয়টাতে 5 কনস্ট্যান্ট তাকে রেখে দিলাম সামনে। এখন দেখেন তো এটা কি আছে, s minus 1 কে যদি আপনি সিম্পলি s চিন্তা করেন তাহলে 2 by s square minus 2 square, তাহলে a by s square minus a square এর সূত্র এটাকে ফেলা যায় কিনা? জি স্যার। তাহলে কিসের সূত্র? sin hyperbolic sin hyperbolic 80। sin hyperbolic 2t, ওকে। নাও এখন দেখেন এটাকে আপনি যদি আমরা কাকে s ধরেছিলাম s minus 1 কে, তাহলে এর ভ্যালু হচ্ছে 1, তাহলে e to the power t এখানে আসবে। চাইলে আপনি এখান থেকে e to the power t কমন নিতে পারেন যেহেতু দুইটার মধ্যে আছে, তাহলে আসে কি 3 cos hyperbolic 2t plus 5 sin hyperbolic 2t, so this should be the answer। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। সেম প্রবলেমটাকে যদি আমরা, হ্যাঁ বলুন, কেমন প্রশ্ন করতে যাচ্ছিলেন? আচ্ছা স্যার, এটা বুঝবো কিভাবে যে আনসার ঠিক আছে? আপনি আবার ল্যাপ্লাস করেন তাকে, আবার ল্যাপ্লাস ল্যাপ্লাস করে যোগ বিয়োগ করেন, আগের আনসারে ফিরে যাবে নিশ্চয়ই। এক্সাম টাইমে তো স্যার অঙ্ক কইরা আবার রিভার্স করাটা একটু টাফ হয়ে যায় না? কোনো শর্টকাট নাই যে এটা বুঝার যে আমার আনসার? শর্টকাট এরকম নাই, এরকম শর্টকাট নাই যে আমি এটা দেখে বুঝে যাবো হয়েছে, ঠিক আছে? ওই ইন্ট্রিগেশন আর ইয়ার মতো আর কি, যেমন ইন্ট্রিগেশন করে কি আপনি শর্টকাট কোনো বোঝার উপায় আছে? আপনার এটা হয়েছে না একমাত্র উপায় কি যাকে আবার ডেরিভেটিভ করেন আগের জায়গায় ফিরতে পারেন কিনা, তাই না? জি স্যার। রিভার্স, একটার সাথে একটা রিভার্স। সেম প্রবলেমটা কি যদি আমরা আংশিক ভগ্নাংশ দিয়ে করতাম আনসারটা অন্যরকম আসবে, কিন্তু দুইটার আনসার একই। দেখেন আপনারা ব্যাচটা একটু ভেঙে দিই। সেম প্রবলেমটা কি যদি আমরা আংশিক ভগ্নাংশে ভাঙতাম, এটাকে বলে কি, এটা অ্যানাদার মেথড, রাইট? জি স্যার। অ্যানাদার মেথড বা মেথড 2 বলতে পারতাম। ইনভার্স ল্যাপ্লাস অফ 3s plus 7 divided by s square minus 2s minus 3। ওকে, সো প্রথমে আমরা একটু তাকে আংশিক ভগ্নাংশে ভেঙে নিই আমাদের মতো করে, হ্যাঁ, তারপরে আমরা ইনভার্স ল্যাপ্লাসটা করব। s square minus 2s minus 3, দেখেন তো চাইলে এটাকে উৎপাদক যদি করি নিচে s square minus 3s plus s minus 3 লেখা যায় নিচের অংশটাকে, জি স্যার। উৎপাদক করলে 3 একে 3, ওকে। ইভেন কেউ যদি এখান থেকে s কমন নেয় এটা আসবে s minus 3, আর এখান থেকে 1 কমন নিলে আসবে s minus 3, তাহলে কমন হচ্ছে s minus 3 আর আনকমন হচ্ছে s plus 1, রাইট? জি স্যার। বুঝতে পেরেছেন? দেখেন আমি একদম ভেঙে ভেঙে করছি না আর কি, যে s কমন নিলাম 1 কমন নিলাম। আমি আশা করি এই লেভেলে এসে আপনারা এই জিনিসগুলো বুঝেন কমপক্ষে, তাই না? স্যার আমি ফার্স্ট লাইনের পরে যদি থার্ড লাইন লিখতাম? হ্যাঁ, আপনি যদি মুখে মুখে হিসাব করতে পারেন সেটা অন্য হিসাব। আচ্ছা।
তাহলে এখন আমার যেখানে নিচে যে দুইটা টার্ম আসছে এটা কি লিনিয়ার টার্ম কিনা দেখেন তো, নিচে দুইটা টার্ম জি স্যার দুইটা ডিফারেন্ট এবং লিনিয়ার। আচ্ছা, যদি ডিফারেন্ট এবং লিনিয়ার হয় আমরা জানি যে লেট ধরে নিচ্ছি লেট es plus 7 s minus 3 divided by s plus 1 which is equivalent to a by s minus 3 plus b by s plus 1। দুইটা যেহেতু লিনিয়ার এবং ডিফারেন্ট আমরা চাইলে a বাই একটা টার্ম প্লাস b বাই আনাদার টার্ম ধরতে পারবো, রাইট? জি স্যার আমরা ধরে নিচ্ছি দিস ইজ ইকুয়েশন 1 এবং আংশিক ভগ্নাংশে যেমন আমরা এটা সমান এটা চিন্তা করলাম, আমার কাজ হবে এখন প্রথম a এবং b এর ভ্যালু বের করা। কার ভ্যালু বের করা? a এবং b। a এবং b এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে আমরা ইনভার্স ইজিলি করে ফেলতে পারবো। ওকে, সো a এবং b এর ভ্যালু বের করতে গেলে যে কাজটা করতে হয় যে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 মাল্টিপ্লাইং 1 বাই কি দ্বারা মাল্টিপ্লাই করব? ওই যে লেফট হ্যান্ড সাইডের নিচে যাই থাকুক না কেন, লেফট হ্যান্ড সাইডের নিচে যাই থাকুক না কেন সেটা দ্বারা গুণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডের নিচে কি আছে? s s minus minus 3 আর 3 s plus 1 এটা দ্বারা যদি আমরা ইকুয়েশন 1 কে গুণ করে দিই লেফট হ্যান্ড সাইডে কি এগুলো ক্যান্সেল হয়ে যাবে না? নিচের দুইটা টার্ম জি স্যার থাকবে কি লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র 3s plus 7 ইকুয়াল, তার সাথে যদি গুণ করি তাহলে s minus 3 s minus 3 ক্যান্সেল, 1 আর b এর সাথে s minus 3। ওকে। জি স্যার এখন আজ যে আমরা প্রবলেমে চলে যাব, এখন সিম্পল ইয়েতে আমরা মানগুলো পেয়ে যাব। ভ্যালুগুলো কিভাবে ভ্যালুগুলো পাবো? যেমন দেখেন আমরা যদি প্রথমে a এর ভ্যালু বের করতে চাই, কার ভ্যালু? a এর ভ্যালু, এর ভ্যালু বের করতে গেলে আমরা 3 s এর মান 3 তাহলে বসাবো। s এর এমন একটা ভ্যালু চিন্তা করতে হবে যার জন্য b ভ্যানিশ হয়ে যাবে, মানে a ছাড়া অন্যগুলো ভ্যানিশ হবে। ওকে, যেহেতু এখানে দুইটাই a এবং b, তাহলে আপনাকে s এর এমন একটা ভ্যালু চিন্তা করতে হবে, এই s এর এমন একটা ভ্যালু চিন্তা করতে হবে যার জন্য এই সেকেন্ড টার্মটা থাকবে না। তাহলে দেখেন তো এখানে s এর ভ্যালু 3 বসালে এটা কি ভ্যানিশ হয়ে যায় কিনা? জি জি স্যার স্যার তাহলে if s equals to 3 তাহলে কি পুরো লাইনটাতে s এর ভ্যালু 3 বসাবো, রাইট? জি 3 স্যার যদি বসান 3 3 is 9, 9 plus 7 means 16, লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি 16 ইকুয়াল, এখানে যদি 3 বসাই 3 plus 1 মানে 4, 4a, আর এই টার্মটা কি ভ্যানিশ হয়ে যায় না s এর ভ্যালু 3 বসালে? জি স্যার দ্যাট ইমপ্লাইজ a equals to 4, রাইট? জি স্যার আচ্ছা, এবার যদি আমরা b এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে s এর এমন একটা ভ্যালু চিন্তা করতে হবে যেন a ভ্যানিশ হয়ে যায়। s এর মান -1 বসাই। তাহলে s এর ভ্যালু যদি -1 বসিয়ে দিই তাহলে দেখেন তো এটা ভ্যানিশ হয়ে যায় কিনা a। জি স্যার ওকে, সো s equals to যদি আমরা -1 বসাই তাহলে -1 এখানেও বসান, তাহলে এটা হয় -3 plus 7 that means 4, এটা ভ্যানিশ হয়ে গেল। এখানে যদি আপনি -1 বসান তাহলে এটা আসবে কি -4b, -4b, that implies b equals to -1, জি স্যার রাইট? জি তাহলে স্যার। দেখেন আমরা কিন্তু আংশিক ভগ্নাংশের রেজাল্টটা পেয়ে গেলাম একটা জিনিস এরকম যে নিশ্চিতভাবে যে 3s plus 7 divided by s square minus 2s minus 3 which equals to a by, সরি a এর ভ্যালু তো আমরা বসিয়ে দিতে পারি এখানে, a by কি ছিল s minus 3, তাই না? এটা সমান a by s minus 3 plus b by s plus 1 ছিল। 4 by s minus 3 plus minus 1 by s plus তাহলে এটাকে লিখতে পাচ্ছি আমরা যে 4 by s minus 3, minus 1 by s ও plus। একসাথে যদি মাইনাস লিখে ফেলি এটা ভালো হবে, ম্যাডাম ভালো বলেছেন। জি স্যার যে যদি আমরা এখানে মাইনাস b by s plus 1 লেখা যাবে না এরকম, যে b এর ভ্যালুটা -1 ছিল তাহলে প্লাস মাইনাস এটা মাইনাস, তাহলে তাকে ইনভার্স ল্যাপ্লাস করতে বলা হয়েছিল আমাকে, তাহলে এটাকে ইনভার্স ল্যাপ্লাস করা যে কথা এটাকে ইনভার্স ল্যাপ্লাস করো কি একই কথা, রাইট? জি স্যার একই কথা, ফাইন। তাহলে এখন যদি আমরা উভয় দিকে ইনভার্স ল্যাপ্লাস করি, কারণ আমাকে এটাকে ইনভার্স ল্যাপ্লাস করতে বলা হয়েছিল, ইনভার্স ল্যাপ্লাস অফ 4 by s minus 3 minus 1 by s plus 1, এটার ক্ষেত্রে ফর্মুলাটা ইজি ফর্মুলা আসছে বিকজ এটা কি 1 by s minus a আকারে আছে, তাই না? যে 4টাকে যদি আমরা কনস্ট্যান্ট চিন্তা করি 1 by s minus a, 1 by s minus a কে ইনভার্স ল্যাপ্লাস করলে কি হয়? 1 by e to the power e to the power 80 e to the power 80, এর ভ্যালু কত এখানে 3, তাহলে e to the power 3t, রাইট? জি স্যার আচ্ছা, মাইনাস 1 by
এটাকে দেখেন তো s মাইনাস মাইনাস 1 আকারে লেখা যাবে কিনা? জি স্যার তাহলে 1 বাই s মাইনাস টি e টু দ্য পাওয়ার মাইনাস t, কারণ এটাকে লেখা যায় 1 বাই s মাইনাস মাইনাস 1, তাহলে 1 বাই s মাইনাস a এর সাথে যদি কম্পেয়ার করি a এর ভ্যালুটা হচ্ছে -1, তাহলে e টু দ্য পাওয়ার at, তাহলে -1 into t, that means -t. So this should be the answer. এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এক্ষেত্রে আমার এক্সপোনেনশিয়াল আকারে আসলো, কিন্তু আগের প্রবলেমটাতে সেম প্রবলেমটাকে যখন ডিফারেন্ট মেথডে করলাম তখন রেজাল্টটা আসলো হচ্ছে আমার হাইপারবোলিক আকারে, তাই না? জি স্যার তাহলে স্যার এরকম কেন হলো? এই প্রশ্নটা আপনার মধ্যে আসতেই পারে, স্যার এরকম কেন হলো, আদৌ কি সঠিক হয়েছে কিনা, একটা প্রশ্ন আপনার মধ্যে আসতেই পারে যে আমারটা হয়েছে কিনা, কিভাবে বুঝবো কি হয়েছে। জি স্যার দুইটার আনসার সেম আসলে তাও বোঝা যাইতো যে বুঝে না। যেত অঙ্কটা সঠিক হয়েছে, তাই না? হ্যাঁ। না দেখেন, আমি আপনাদের ক্লাসে বলেছি এবং এই ল্যাপ্লাস পড়ানোর সময় বলছিলাম যে হাইপারবোলিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন প্রত্যেকেই প্রত্যেকের মাধ্যমে কি করা যায়, প্রকাশ করা যায়। প্রত্যেকেই প্রত্যেকের মাধ্যমে প্রকাশ করা যায়, একটাকে আরেকটার মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন দেখেন, এটাকে চাইলে কিন্তু আমরা এক্সপোনেনশিয়ালে নিয়ে নিতে পারবো। এটা কি দেখেন, আপনাদের মনে আছে কিনা দেখেন, cos হাইপারবোলিক এটি সমান সূত্র ছিল e টু দ্য পাওয়ার at প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস at ডিভাইডেড বাই 2, মনে আছে? জি স্যার পড়েছি আমি সূত্র প্রমাণ যখন করেছিলাম, একটু জি দেখবেন স্যার। যে এটাকে লেখা যায় কি, এই টু দ্য পাওয়ার, এই যে cos হাইপারবোলিক 2t কে লেখা যাবে, cos হাইপারবোলিক 2t কে লেখা যাবে এরকম যে e টু দ্য পাওয়ার 2t প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস 2t ডিভাইডেড বাই 2, এটাকে লেখা যাবে কি e টু দ্য পাওয়ার 2t মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস 2t ডিভাইডেড বাই 2। এখন সবগুলোকে যোগ বিয়োগ করেন, ওই যে এটা দ্বারা গুণ করে যোগ বিয়োগ করলে দেখবেন যে আবার এখানে ফিরে যাওয়া যাবে। এটাই, এই যে আমরা যে আনসারটা পেয়েছি এখানে ফিরে যাওয়া যাবে। আবার এটাকেও যদি এক্সপোনেনশিয়ালকে যদি আপনি হাইপারবোলিকে কনভার্ট করতে চান তাহলেও কনভার্ট করা যাবে, ঠিক আছে? একটার সাথে একটা সম্পর্ক, মানে একটার মাধ্যমে আপনি আরেকটাকে প্রকাশ করতে পারবেন। মানে যদি হাইপারবোলিক ফাংশন থাকে তাকে এক্সপোনেনশিয়ালে প্রকাশ করা যায়, এক্সপোনেনশিয়ালকে আবার হাইপারবোলিকে প্রকাশ করা যায়, অথবা হাইপারবোলিককে ত্রিকোণমিতিক ফাংশনে প্রকাশ করা যায়। ইভেন ত্রিকোণমিতিক ফাংশনকেও আবার কি করা যায়, এক্সপোনেনশিয়ালে প্রকাশ করা যায়। তবে পার্থক্য হচ্ছে এটা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে সেক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার আকারে আসে, বাট হাইপারবোলিকে কিন্তু কমপ্লেক্স না, অল আর রিয়েল নাম্বার। ওকে, আপনারা লিখেছেন ই টু দ্য পাওয়ার i থিটা সমান কি cos থিটা প্লাস i sin থিটা, মনে আছে? জি স্যার তাহলে এক্সপোনেনশিয়ালকে কি ত্রিকোণমিতিক ফাংশনে নিলাম, তবে সেক্ষেত্রে কি আছে, কমপ্লেক্স নাম্বার আছে, i আছে, কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের i নেই হাইপারবোলিকে। ওকে, জি স্যার সো এরকম যদি প্রবলেম আসে অবশ্যই চেষ্টা করা উচিত, তাই না? জি স্যার জাস্ট অঙ্কটা করাবো না, মানে অঙ্কটা করাচ্ছি না আমি, জাস্ট একটা প্রবলেম একটু একটা লাইন ভেঙে আমি শেষ করে দেবো। এটা যে যদি বলা হয় আপনাকে ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস অফ s প্লাস 1 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s প্লাস 1, দেখেন তো এটা কি ভাঙার কি কোনো সূত্র আছে কিনা? নরমালি আপনি উৎপাদক করতে পারবেন নিচের অংশকে? না নিচের অংশকে উৎপাদক করা যায় না। ইভেন s প্লাস 1 হোল স্কয়ার আকারে লিখতে গেলে কিরকম লিখতে, এটাকে s স্কয়ার প্লাস 2ab যদি থাকতো তাহলে আমরা b স্কয়ার লিখতে পারতাম, তাই না? জি স্যার দেখেন তো চাইলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমি জাস্ট বলছি দুইটা, একটা বা দুইটা লাইন দেখাইলেই আপনারা পারবেন পরের অংশ। ইনভার্স ল্যাপ্লাস অফ, চাইলে দেখেন তো এটাকে আমরা নিচের অংশটাকে এভাবে ভাঙতে পারবো কিনা। দেখেন তো প্রথম দুইটা নাম আসে কিনা, s স্কয়ার হাফ আর 2 কেটে গেলে s, তাহলে s স্কয়ার প্লাস 2ab পেয়েছি কিনা দেখেন, 2ab। জি স্যার তাহলে b এর ভ্যালু কত এখানে, হাফ হাফ। তাহলে আমরা যদি এখানে হাফ স্কয়ার লিখি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমার এখানে ছিল 1, আপনি লিখছেন 1/4, আমি কি লিখেছি এখানে 1/4 না বাড়তি? জি স্যার ছিল কত আমার 1, তাহলে এই 1/4 4 এর সাথে যদি আমরা 3/4 অ্যাড করে দিই কোনো আপত্তি আছে? না স্যার তাহলে দেখেন তো এই দুইটা যোগ করলে আবার 1 হয়ে যায় কিনা। জি স্যার 1/4 প্লাস 3/4 মানে কি 1 না? জি স্যার আচ্ছা, নিচে তাহলে এক লাইন লেখা হলো, 2 নম্বর লাইন লিখে শেষ, বাকিটা পারবেন আপনারা আমি নিশ্চিত। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে তো স্যার আমরা যেহেতু 1/4 এক্সট্রা এনেছি স্যার, আমরা 1 থেকে 1/4 বাদ দিয়ে দিয়েছি স্যার। একই তো কথা,
1 থেকে 1/4 বাদ দেন 3/4 হয় কিনা? জি স্যার। মনে করেন আপনি চাইলে এখানে কি লিখতে পারতেন যে +1 তো আগেরটা থাকুক, আমরা 1/4 বাড়তি নিয়েছি, -1 থেকে 1/4 বাদ দিয়ে দিব। 1 - 1/4 মানে কি 3/4 না? জি স্যার। কথা তো একই। তাহলে প্লাস 3/4, 3/4 কিরকম লেখা যাবে কিনা দেখেন তো, √3/2 হোল স্কয়ার। জি স্যার। কারণ আমার যেহেতু এখানে a স্কয়ার টার্ম লাগে, সেজন্য আমি আগে স্কয়ার করে রাখলাম যে √3/2 হোল স্কয়ার। √3 কে স্কয়ার করলে 3 হয়, 2 কে স্কয়ার করলে 4 হয়। তাহলে নিচের টার্মটা কি s প্লাস হাফ হোল স্কয়ার আকারে, s প্লাস হাফ আকারে আসছে কিনা? জি স্যার। তাহলে উপরেও কি আনতে হবে তাহলে? s প্লাস হাফ। তাহলে s প্লাস 1 কিরকম লেখা যায় কিনা দেখেন তো, s প্লাস হাফ প্লাস হাফ দেখা যাবে এরকম? জি স্যার। তাহলে দেখেন তো আংশিক ভগ্নাংশে যদি ভাঙি, এই প্রথম টার্ম ডিভাইড বাই এটা প্লাস হাফ ডিভাইড বাই এটা লেখা যাবে কিনা? জি স্যার। তাহলে আগের সূত্রগুলো ফেলা যাবে কিনা? আমরা একটু আগে দুইটা প্রবলেম যা দেখেছি। জি স্যার। তাহলে কি ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে আপনি যে মেথড জানেন দেখি এখানে অ্যাপ্লাই করা যায় কিনা, সেভাবে আগেলেই অঙ্ক মিলে যাবে, সেভাবে এগোবেন, নিশ্চিতভাবে অঙ্ক মিলে যাবে। আমি এই অঙ্কটা আলোচনা করার উদ্দেশ্য ছিল এটাই, কারণ আগের দুইটা প্রবলেমই a স্কয়ার মাইনাস 2ab, মানে a স্কয়ার মাইনাস 2ab পর্যন্ত ছিল, b স্কয়ার আপনি তৈরি করেছেন, তাই না? কিন্তু এখানে সরাসরি 2ab ছিল না, আমরা 2ab বানিয়ে নিয়েছি, তাই না? জি স্যার। এই জন্য এরকম একটা আমি দেখালাম, যে আপনারা যেন পরীক্ষা আসলে যেন ভয় না পান যে স্যার তো এই অঙ্ক করাই নাই, স্যার করাইছে একটা আরেকটা দিয়ে দিচ্ছে, মানে দায় মুক্তির জন্য ধরতে পারে। কারণ আমরা সবচেয়ে বেশি মানে শিক্ষকরা আমরা যখন ক্লাস নিই, বেশিরভাগ শিক্ষকের ক্ষেত্রে এটা হয়, ক্লাস নেওয়ার সময় আমরা খুব ভালো থাকি স্টুডেন্টদের কাছে, বেশিরভাগ স্টুডেন্টের কাছে হয়তো বা যে স্যার ভালোই, কিন্তু পরীক্ষার প্রশ্ন হাতে পেলে অথবা রেজাল্ট হাতে পেলে তখন স্যার খারাপ হয়ে যায়। কয়টা বাজে? 11:40। আমার তো ক্লাস মনে হয় 12:10 পর্যন্ত, না 12টা পর্যন্ত? 12টা 10 স্যার। আমরা একটু ডিফারেন্ট একটা প্রবলেম দেখাই। ডিফারেন্ট বলতে আংশিক ভগ্নাংশের ওই যে তিনটা সূত্র ছিল, তিনটাতে একটা সূত্র নিয়ে আমরা কথা বলেছি, অন্য কোন একটা প্রবলেম নিয়ে দেখাই। আপনাকে বলা হলো যে ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস অফ es plus 1 divided by s minus 1 into s square plus 1। যখন তো নিচের অংশের দিকে যদি একটু লক্ষ্য করেন, আমার এটা 3 নাম্বার ফর্মুলাটার সাথে মিলে কিনা আংশিক ভগ্নাংশের? জি স্যার। মানে আমার সাথে একমত না হলে আপনারা বলতে পারেন যে তিনটা সূত্রের মধ্যে 3 নাম্বার সূত্রটা ছিল লিনিয়ার নন লিনিয়ার কম্বিনেশন, তাই না? জি স্যার। এবং দেখেন এখানে একটা টার্ম হচ্ছে লিনিয়ার, আর সে হচ্ছে নন লিনিয়ার, তাই না? যেহেতু s এর পাওয়ার 2। এইসব নন লিনিয়ারের ক্ষেত্রে সূত্রটা ছিল এরকম, আমরা যদি তাকে সরাসরি ইনভার্স করা যায় না, ইনভার্স ল্যাপ্লাস এট ফার্স্ট আমরা তাকে কনভার্ট করতে হবে কিসে? আংশিক ভগ্নাংশে তাকে ভাঙতে হবে, ছোট ছোট আকারে ভাঙতে হবে। তাহলে সো আমরা যদি প্রথমে এরকম করে নিই যে লেট 3s plus 1 divided by s minus 1 into s square plus 1 which is equivalent to, সে যেহেতু লিনিয়ারের জন্য কি হয় a by লিনিয়ার টার্ম, তাই না? জি স্যার। প্লাস নন লিনিয়ারের ক্ষেত্রে bx প্লাস c হবে। তাহলে bs plus c হবে না? জি স্যার। যেহেতু s স্কয়ার তাহলে bs plus c, s কিউব হলে bs স্কয়ার plus cs plus d হতো, তাই রাইট? জি স্যার। একটা অর্ডার কমবে। সো আমরা এখানে ধরে নিচ্ছি দিস ইজ ইকুয়েশন 1, এবং আমরা বলছি আংশিক ভগ্নাংশের পরের কাজটাই কি হয়, যে লেফট হ্যান্ড সাইডের নিচে যাই থাকুক না কেন সেটা দ্বারা মাল্টিপ্লাই করতে হবে বোথ সাইডে। সো মাল্টিপ্লাইং বোথ সাইড, by s minus 1 into s square plus 1। সো যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, লেফট হ্যান্ড সাইডে থাকছে আমাদের 3s plus 1, রাইট হ্যান্ড সাইডে তার সাথে যখন মাল্টিপ্লাই করবে আসবে কি a into s square plus 1 plus bs plus c s minus into 1 s minus 1, রাইট? জি স্যার। একটু দেখেন এখানে আগের প্রবলেমটাতে যেভাবে ab এর ভ্যালু বের করেছে, এখানে কিন্তু এভাবে বের করা যাবে না, একটা কারণে যাবে না, কারণ আমরা এখানে শুধু ওইভাবে যদি করতে চাই শুধুমাত্র আমরা a এর ভ্যালুটা বের করতে পারবো, বিকজ
এস এর ভ্যালু যদি 1 বসাই এই টার্মটা ভ্যানিশ হয়ে যায়, তাই না? জি স্যার। তাহলে এ এর ভ্যালু পাওয়া যাবে, কিন্তু বিসি এর ভ্যালুটা কিন্তু এভাবে পাওয়া যায় না, বিকজ আপনি এমন কোনো ভ্যালু জানেন না যে এখানে এস এর এমন কোনো ভ্যালু নাই যে এ ভ্যানিশ হবে। দেখেন এস এর ভ্যালু আপনি যাই বসান না কেন সে কিন্তু ভ্যানিশ হবে না। আপনি মাইনাস স্যার, 1 বসান স্কয়ার প্লাস 1 হয়ে যায়, তাই না? জি সে স্যার। ভ্যানিশ হবে না। তাহলে আমার আগের ফর্মুলাটা এখানে মানে টিকছে না, এটা বসালে এটা ভ্যানিশ হয়ে যায়, ওইটা বসালে ওইটা ভ্যানিশ হয়ে যায়, সেই ফর্মুলাটা এখানে টার্মগুলো স্যার গুণ করে সহগ সমীকৃত করতে ইয়েস হবে। ইয়েস এক্স্যাক্টলি, যে আমরা এখানে ইকুয়েটিং করব বোথ সাইডে কোএফিসিয়েন্ট গুলাকে। সো 3s + 1 থাকুক, আমরা যদি অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা কি হয় a স্কয়ার প্লাস a, রাইট? জি স্যার। আবার এখানে যদি গুণ করি কি আসবে দেখেন তো, b স্কয়ার মাইনাস বিএস মাইনাস bs প্লাস প্লাস সিএস cs মাইনাস সি। আচ্ছা, সো 3s + 1 which is equivalent to s স্কয়ারের টার্মগুলোকে যদি একসাথে লিখি আমরা, এবং s স্কয়ার যদি কমন নিয়ে নিই, এখান থেকে এই যে এখানে s স্কয়ার আছে এখানে s স্কয়ার আছে, তাহলে দেখেন তো এরকম লেখা যাবে কিনা, a + b * s স্কয়ার, s এর টার্ম আছে এই দুইটাতে, এখান থেকে যদি আমরা একটা s কমন নিই তাহলে লেখা যাবে কি c - b * s, কনস্ট্যান্ট আছে দুইটা a - c, আমরা s স্কয়ার গুলোকে একসাথে লিখেছি, s কে একসাথে এবং কনস্ট্যান্ট গুলোকে একসাথে। বুঝতে পেরেছি কি? জি স্যার। এখন আপনারা, আমি জানি না সেটা জানেন কিনা, যে দুইটা টার্ম তখনই ইকুয়াল হয় যদি তাদের কোএফিসিয়েন্ট গুলো ইকুয়াল হয়। জি স্যার। যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1 তখনই হবে যদি x স্কয়ারের সহগ x স্কয়ারের সহগ সমান হয়, x এর সহগ x এর সহগ সমান হয়, কনস্ট্যান্ট টার্ম সমান হয়। আপনারা এইটার অ্যাপ্লিকেশনটা করেছেন মূলত উচ্চ মাধ্যমিক পর্যায়ে, যখন আপনারা কমপ্লেক্স নাম্বার করেছেন, এই যে বাস্তব ও অবাস্তব অংশগুলোকে সমীকৃত করে পাই লিখতেন না? জি স্যার। এই দুইটা কমপ্লেক্স নাম্বার ইকুয়াল কখন হয়? যদি রিয়েল পার্ট ইকুয়াল হয়, কমপ্লেক্স ইমাজিনারি পার্ট যদি ইকুয়াল হয়। সেম লজিক এখানে ওইরকম, যে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ s স্কয়ার s and কনস্ট্যান্ট টার্ম, কারণ আমার এখানে কনস্ট্যান্ট তো আছে, তাই না? জি স্যার। যেমন দেখেন এখানে রাইট হ্যান্ড সাইডে s স্কয়ারের সহগ কত? 0। রাইট হ্যান্ড সাইডে, ও রাইট হ্যান্ড সাইডে a প্লাস বি। a প্লাস বি, তাহলে a প্লাস বি। লেফট হ্যান্ড সাইডে কি s স্কয়ার নামক কোনো টার্ম আছে? না, সেক্ষেত্রে না 0। থাকা মানে কি তার সহগ অবশ্যই 0, 0 বিদায় সে নাই, রাইট? জি স্যার। কোন একটা টার্মে কোনো কিছু না থাকা মানে কি তার কোএফিসিয়েন্ট 0, সেজন্য সে নাই, অ্যাবসেন্ট। আচ্ছা, এবার আসেন এখানে রাইট হ্যান্ড সাইডে s এর সহগ কত? রাইট c মাইনাস b, রাইট? জি আচ্ছা স্যার। স্যার, যদি আর আমি লেফট হ্যান্ড সাইডে কত? মাইনাস s নিতাম তখন 3 তাহলে কি এই দুটো সমান? তাহলে c মাইনাস b সমান কি হওয়া উচিত? 3 হওয়া উচিত। রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট কে? a মাইনাস c, আর লেফট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট কে? 1 তাহলে দেখেন আমার এখানে তিনটে ইকুয়েশন পেয়েছি কিনা? জি আমরা স্যার। ধরে নিচ্ছি this is equation 2, this is 3 and this is 4, যেহেতু আমরা 1 আগে অ্যাপ্লাই করেছি। তাহলে দেখো আমার এই আংশিক ভগ্নাংশে আননোন ছিল তিনটা, a b c, আমি ইকুয়েশন কয়টা পেয়েছি? তিনটা। তাহলে তিনটা আননোনের জন্য তিনটা ইকুয়েশন থাকা মানে কি এখানে সলভ করলে ইউনিক সলিউশন পাবো। আমি জানি না আপনাদের লিনিয়ার অ্যালজেব্রা কি আমি পড়িয়েছিলাম কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে আমি অবশ্যই কথাগুলো বলেছি জি যে স্যার। যতটা আননোন অতটা ইকুয়েশন যদি থাকে তাকে সলভ করলে একটা করে সমাধান পাওয়া যাবে, ইউনিক সলিউশন পাওয়া যাবে। যেহেতু আমার আননোন তিনটা, যে এখানে তিনটা আননোন, তাহলে তাকে সলভ করলে আমরা কি ইকুয়েশনও তিনটা আছে, তাহলে তাকে সলভ করলে ইউনিক সলিউশন পাবো। তাহলে আমার কাজ হবে তিনটে ইকুয়েশনকে সলভ করা, সলভ করলে এবিসি এর ভ্যালু পেয়ে যাবো। যেমন দেখেন আমরা যদি ইকুয়েশন 2 এবং 3 কে যদি অ্যাড করে দিই, এই দুটোকে যদি যোগ করি, এই দুটো ইকুয়েশনকে বি ক্যান্সেল হয়ে যাবে না? জি স্যার। আমরা যদি 2 এর সাথে 3 কে অ্যাড করি তাহলে বি ক্যান্সেল থাকে কি a প্লাস c ইকুয়ালস টু 3, তাই নয় কি? জি স্যার। দিস ইজ ইকুয়েশন 5। আবার দেখেন 4 এবং 5 যদি অ্যাড করে দিই, সি ক্যান্সেল হয়ে যায় কিনা? জি স্যার। তাহলে যদি 4 এর সাথে যদি আমরা 5 অ্যাড করি তাহলে 3 ক্যান্সেল, সরি সি ক্যান্সেল, তাহলে থাকবে কত? 2a ইকুয়ালস টু 4, রাইট? এর মান 2। দ্যাট ইমপ্লাইজ a ইকুয়ালস টু 2। একটা পেয়ে যাওয়া মানে বাকিগুলো চলে আসবে।
এর ভ্যালু যদি আমরা 4 এ বসিয়ে দিই, from 4 2 বসান, তাহলে আসবে c equals to 1। তাহলে দেখেন 2 minus c equals to 1, that implies c equals to 1, right? জি স্যার। c equals to 1। এবার c এর ভ্যালু পেয়ে গেছে মানে কি, ইভেন এর ভ্যালু পেয়ে যাওয়া মানে কি b ও পেয়ে যাওয়া, বিকজ from 2 এ আমরা ছিল কি a plus b equals to 0, that means a equals to minus b, right? অথবা b equals to minus a লেখা যায়, right? জি স্যার। b equals to minus a, that implies b equals to minus 2। Minus তাহলে 2 a আমরা জানি, তাহলে b জি equals স্যার। to minus 2। তাহলে a b c তিনটেই পেয়ে গেলাম কিনা? জি স্যার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি নিশ্চয়ই inverse Laplace of ds plus 1, which is divided by s minus 1 into s square plus 1, which is equals to, তাকে আংশিক ভগ্নাংশ করে আমরা পেয়েছি a by s minus 1 ছিল, এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 by s minus 1 plus bs plus c, b এর ভ্যালু হচ্ছে -2, তাহলে -2s plus c এর ভ্যালু হচ্ছে 1 divided by s square plus 1, তাই না? জি স্যার। এটাকে একটু আবার ছোট করা যাবে, এটাকে এই অংশটাকে inverse Laplace of 2 by s minus 1। আমি যদি এটাকে -2s by divided by এটা লিখে তাহলে প্লাস মাইনাস এ -2 into s by s square plus 1 আর 1 by s square plus 1 লেখা যাবে না এটাকে, যে -2s divided by this plus 1 divided by this লেখা যাবে কিনা? জি স্যার। এখন দেখেন সরাসরি সূত্রে পড়ে 2 কনস্ট্যান্ট রেখে দেন, 1 by s minus a কে ইনভার্স ল্যাপ্লাস করলে হয় e to the power at, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে e to the power t minus 2 কনস্ট্যান্ট s by s square plus 1 square, 1 মানে কি 1 স্কয়ার না, তাহলে s by s square plus s square সূত্র কি cos at সূত্র, এর ভ্যালু 1, তাহলে cos প্লাস a by s square plus a square, তাহলে sin t। this should be the answer। এখানে আনসারটা কত সিম্পল আসছে। আপনি যদি এটাকে না ভাঙতে পারেন, ইজ ইট পসিবল টু ক্যালকুলেট? বলেন না স্যার। যদি আপনি আংশিক ভগ্নাংশের সেই সূত্রগুলো না জানেন কিভাবে ছোট করতে হয়, তাহলে এখানে আসা সম্ভব না। আমি বারবারই বলছি এই সূত্রগুলোর দিকে যদি আপনি মনোযোগ না দেন, এই কোর্সের মতো বাজে আপনার হতে পারে না, মানে ল্যাপ্লাসের মতো। আপনার কাছে এটা অন্য কোনো ভাষাই মনে হবে, যে ভাষাটা আপনি জানেন, মানে ওই যে চোখ থাকিতে অন্ধের মতো আর কি। যেমন যে মনে করেন যে যার অক্ষর জ্ঞান নেই, তার সামনে যদি আপনি পত্রিকা ধরেন, সে কিছু বুঝবে? তার কাছে তো এগুলো হচ্ছে জাস্ট কিছু দাগ দেওয়া, আঁকাআঁকি করা, তাই না? সূত্র যদি না জানেন, আপনার কাছে এটা এটা এরকমই মনে হয়, সূত্রগুলো যদি আপনি না জানেন। তাহলে আমরা কি করব, যেমন আমাদের ওই যে এখানে ইকুয়েটিং যে করলাম, হ্যাঁ জি স্যার। ইকুয়েটিং এর সূত্রটা দিয়ে এই লিনিয়ার নন লিনিয়ার কম্বিনেশন যেটা, সেটাও করতে হয়। ইভেন যে প্রবলেমটা ওই যে স্কয়ার আকারে, হোল স্কয়ার, হোল কিউব আকারে থাকে, তার ক্ষেত্রেও এরকম ইকুয়েটিং করে করতে হয়। কিন্তু যদি লিনিয়ার হয়, সবগুলা লিনিয়ার এবং ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু ওই যে এস এর ভ্যালু একটা ধরে বাকিগুলোকে ফিনিশ করে দেওয়া যায়, আরেকটা ধরে বাকিগুলোকে ফিনিশ করা যায়, ওই টেকনিক, ঠিক আছে। বাট বাকি দুইটার ক্ষেত্রে সবগুলো ভ্যালু এভাবে ধরে ধরে করা যায় না। সেক্ষেত্রে কি করতে হয়, মাল্টিপ্লাই করে আমরা বোথ সাইডে ইকুয়েটিং করব, দেন ইকুয়েশন গুলোকে সলভ করতে হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, যতটা আননোন নিশ্চিত ভাবে ঠিক ততটা ইকুয়েশনই এখানে আসবে। যদি আর কম বেশি হয়, তাহলে বুঝতে হবে আপনি ভুল করেছেন কোথাও। যদি কম বেশি হয়, তাহলে আপনার বুঝতে হবে কি করেছেন, আপনি ভুল করেছেন। এবং যদি বিশ্বাসযোগ্য আপনার কাছে মনে না হয়, যে স্যার তো বলছে যে এটা সমান এটা হয়, যে এটা সমান স্যার বলছে এটা, হ্যাঁ আপনার মধ্যে বিশ্বাসযোগ্য নাও হতে পারে আমার কথাটা। আপনি চাইলে একটু বাসায় একটু লসাগু করে দেখবেন, এই যে দুইটা টার্ম লসাগু করলে এই টার্মটা আসে কি, যোগ বিয়োগ করলে উপরে 3s + 1 আসে। চেষ্টা করে দেখি, ব্যতিক্রম হবে না, নিশ্চিত আসবে। যদি ব্যতিক্রম হয় তাহলে ভুল করেছে, আমি করেছি, অথবা আপনারা যদি এরকম ব্যতিক্রম হয় আপনারা করেছেন। মানে ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে।
জি স্যার। স্যার গত ক্লাসে আপনাকে বলছিলাম যে মানে লাস্ট ক্লাস যেটা ছিল একটা প্রবলেম সলভ করে দিতে, আপনি বলছেন নেক্সট ক্লাসে কইরা হ্যাঁ দিবেন। বলেন অবশ্যই বলেন। বইয়ের 14 নাম্বার পেজের 10 নাম্বার অঙ্ক আমি ফুল কমপ্লিট করতে পারিনি স্যার, ওইটা যদি একটু দেখায় দিতেন। 14 নম্বর পেজের আপনি 13 নাম্বার পেজের 8 দিছিলেন, 8 গুলা করছিলাম, আর 10 নাম্বার অঙ্ক সম্ভবত 14 নাম্বার পেজ। একটু আমি জাস্ট একটু দেখছি। হ্যাঁ জি স্যার। এই যে দুইটা পোরশনে ভেঙে দেওয়া আছে তাই না ওই অঙ্কটা না, it is greater than 2 pi by 3 এর জি ভিতরে স্যার, জি স্যার, জি স্যার। 9 নাম্বারটা একটু স্যার দেখাই দিন, ওইটা টোটালি বুঝিনি। আর 10 নাম্বারটা হাফ করার পরে আটকে গেছি স্যার, ফিনিশিং পর্যন্ত আসতে পারিনি। অবশ্যই বুঝিয়ে দিব আমি। ঠিক আছে 9 নাম্বারটা কি হয়েছে ম্যাডাম? স্যার 9 নাম্বারটা স্টার্টই করতে পারি না, মানে কিভাবে স্টার্ট করব ওই রিলেটেড আপনি একটা দেখাইছেন, কিন্তু ওইভাবে অ্যাপ্লাই করতে গেলে মানে স্যার প্যাচ লাগে অ্যাপ্লাই, একটু যদি দেখায় দেন। এটা পুরো দিচ্ছি না, একটু জাস্ট একটু দেখাচ্ছি যে আপনার আমি 10টাকে একটু প্রথমে দেখাচ্ছি। হ্যাঁ আপনার f of t টা ছিল এরকম যে f of t equals to cos t minus 2 pi by 3, একটা আরেকটা হচ্ছে 0, এটা ছিল কার জন্য? t is greater than 2 pi by 3 এর জন্য, আর এটা ছিল t is less than 2 pi by 3 এর জন্য, রাইট? আমার মনে হয় f of t টা জি ছিল স্যার, জি স্যার, তাকে ল্যাপ্লাস করতে বলা হয়েছে। জি স্যার। সো আমরা সূত্র কি জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t which equals to integration of 0 to infinity e to the power minus st f of t dt, right? জি স্যার, as per I know এটা ছিল আমার সূত্র। জি স্যার। এটাকে ভেঙে দেখান, আমার এটা কিন্তু সরাসরি এরকম নেই, 0 থেকে ইনফিনিটি রেঞ্জের জন্য নেই, তবে রেঞ্জ আছে কি আমি যদি এটাকে একটু ভেঙে নেই, t is greater than 2 pi তাহলে by এটাকে যদি আমি বলি 0 থেকে ইনফিনিটি, তাহলে দেখেন 2 pi by 3 একটা রেঞ্জ আছে এখানে, রাইট? 2 pi by, তাহলে দেখেন 2 pi by 3 থেকে ছোটর জন্য একটা অংশ, ছোট বলতে কতটুকু ছোট? 0 পর্যন্ত, রাইট? জি স্যার। তাহলে এর জন্য ভ্যালু দেওয়া আছে f of t 0, আর বড়র জন্য একটা দাও। এটার জন্য এই অংশের জন্য দেওয়া আছে কত? cos t minus 2 pi by 3, রাইট? জি স্যার। আচ্ছা তাহলে আমি যদি এই দুটো অংশ যদি ভেঙে নিই, তাকে যে 0 থেকে 2 pi by 3 পর্যন্ত একটা অংশ নিলাম f of t dt, আরেকটা অংশ নিলাম কোথা থেকে? 2 pi by 3 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। ভাঙা যাবে না এরকম চাইলে? জি স্যার। আমরা জানি রেঞ্জ কে, লিমিট কে এরকম ভাঙা যায়, যেখানে শেষ করব পরেরটা এখান থেকেই শুরু করতে হবে, রাইট? জি স্যার। আমরা 0 থেকে শুরু করে 2 pi by 3 পর্যন্ত গেলাম, আবার 2 pi by 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখন বলেন যে প্রথম অংশটাতে যেটা যে 0 থেকে 2 pi by 3 পর্যন্ত f of t এর ভ্যালু কি 0 কিনা? জি স্যার। ফার্স্ট টার্মটা ভ্যানিশ হয়ে ফার্স্ট টার্মটা যাবে, থাকবে না, থাকবে কোন টার্মটা? শুধুমাত্র সেকেন্ড টার্মটা। সেকেন্ড টার্মটা। ফাইন, সেকেন্ড টার্মটা থাকবে। সেকেন্ড টার্মটা যদি থাকে, আমরা যদি একটা কাজ করি এখানে, সেকেন্ড টার্মটা রেঞ্জ হচ্ছে 2 pi by 3 থেকে শুরু করে ইনফিনিটি, তাহলে e to the power minus st, f of t এর ভ্যালু হচ্ছে cos t minus 2 pi by 3 dt, রাইট? এটাই তো ছিল। এখন আপনি জানেন কিনা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সাবস্টিটিউশন একটা মেথড আছে, এমন একটা, কারণ তাকে সরাসরি করতে গেলে অনেক ঝামেলায় পড়বেন এই জন্য, কারণ এখানকার অ্যাঙ্গেলের সাথে এই পাওয়ারটা মিলছে না, এই অ্যাঙ্গেলের সাথে পাওয়ারটা মিলছে না। তাহলে আমরা যদি একটা কাজ করি, যদি আমরা একটু সাবস্টিটিউট করি, এমন একটা ফর্মে নিতে চাই, আমরা যদি এরকম ধরে নিই যে লেট t minus 2 pi by 3 equals to u, এই চিন্তা করছি আমরা, তাকে যদি u চিন্তা করি, তাহলে দেখেন বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েট করি, বোথ সাইডে t কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? dt হয়, রাইট? জি স্যার। 2 pi by 3 কনস্ট্যান্ট, তাকে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, u কে ডিফারেন্সিয়েট করলে হবে du, রাইট? জি স্যার। এখন এই ভ্যালুগুলোকে যদি এখানে বসিয়ে দিই আমরা এই ফর্মুলাতে, তাহলে আমার আসে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t which equals to, এবং দেখেন রেঞ্জের ব্যাপারটা একটু লক্ষ্য করেন, যেহেতু লিমিট আছে, যে এই লিমিটগুলো ছিল কার লিমিট? এটা ছিল cos, মানে এই লিমিটগুলো কার? ভেরিয়েবল কে ছিল? t ছিল, তাই না? এই লিমিটগুলো কিসের লিমিট?
ফাংশনটা কার ছিল? ফাংশন অফ টি, রাইট? জি স্যার। তাহলে যেখানে টি থাকবে সেখানে একবার 2/3 বসাবো, আবার ইনফিনিটি ওইটাই তো বসাইতাম, আপনারা ভুলে গেছেন। জি স্যার মনে পড়ছে। তাহলে দেখেন আমরা যদি লিমিট, আপনি যখন ভেরিয়েবল চেঞ্জ করবেন অটোমেটিক্যালি কি চেঞ্জ হবে? লিমিটও চেঞ্জ হবে না? জি স্যার। তাহলে when t equals to 2/3, তাহলে এখানে t এর জায়গাতে 2/3 বসালে ইউর ভ্যালু কি হয়? 0 হয়ে যায় কিনা বলেন তো? জি স্যার। আচ্ছা, when t equals to infinity, then ইউর ভ্যালু কি আসে? ইনফিনিটি আসে কিনা? জি স্যার। ইনফিনিটি থেকে 2/3 বাদ দিলে কোনো কিছু যায় আসে না ইনফিনিটি। তাহলে আমার যে নতুন যে রেজাল্ট পেলাম এটার ক্ষেত্রে, সেক্ষেত্রে লিমিট কত? 0 থেকে ইনফিনিটি কিনা? জি স্যার। 2/3 এর জন্য পেয়েছি 0, ইনফিনিটির জন্য ইনফিনিটি। আচ্ছা, ই টু দ্য পাওয়ার, একটু খেয়াল করেন এখানে ছিল কি টু দ্য পাওয়ার মাইনাস এস টি, বাট টি কে তো আমি রাখতে চাই না, টিকে কার মাধ্যমে রিপ্লেস করতে চাই? ইউ এর মাধ্যমে, রাইট? তাহলে ইউ এর মাধ্যমে যদি রিপ্লেস করতে চাই তাহলে দেখেন এখান থেকে টি সমান ইউ প্লাস 2/3 লেখা যাবে কিনা? জি স্যার। তাহলে এই টি এর জায়গাতে চাইলে আমরা ইউ প্লাস 2/3 লিখতে পারবো কিনা বলে? জি স্যার। এই টিটার জায়গাতে চাইলে আমরা ইউ প্লাস 2/3 লিখতে পারবো কিনা? জি স্যার। আচ্ছা, আর cos এটাকে কি ধরেছিলাম? ইউ না? তাহলে এখানে হচ্ছে স্যার। cos ইউ, আর ডিউ। ডিটি এর জায়গাতে বসবে কি? ডিইউ। ওকে, তাহলে এখন আমার নতুন ভেরিয়েবল কে মূলত ইউ। তাহলে জি ইউ স্যার। ছাড়া বাকিগুলো কনস্ট্যান্ট, রাইট? ইউ ছাড়া বাকি যা আছে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ওকে ফাইন। তাহলে দেখেন তো এই জিনিসটা কিরকম ভাঙা যাবে কিনা, যে 0 থেকে ইনফিনিটি ই টু দ্য পাওয়ার মাইনাস এস ইউ ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস এস ইন্টু 2/3 জি স্যার। cos ইউ ডিইউ লেখা যাবে? যাবে স্যার। আর যোগের ক্ষেত্রে গুণাকারে লেখা যায়, রাইট? জি স্যার। আপনি এটা পাওয়ারগুলো ওই যুক্ত, লগারিদমের। হ্যাঁ হ্যাঁ, এক্সপোনেনশিয়ালের যে সূত্র। জি স্যার। তাহলে দেখেন এখন যেটা হচ্ছে, আমরা যদি এই যে আমার ইউ যদি ভেরিয়েবল হয় তাহলে এই অংশটা, এই যে সেকেন্ড টার্মটা, এটা কি Constant. কনস্ট্যান্ট কিনা? আমরা চাইলে কনস্ট্যান্টটাকে কোথায় লিখতে পারবো? বাইরে লিখতে পারবো, রাইট? জি স্যার। তাহলে 2/3 ইনটু s, এটাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে রইল কি আমার? ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দ্য পাওয়ার মাইনাস এস ইউ cos ইউ ডিইউ। দেখেন তো এটা কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos ইউ সূত্র কিনা? জি স্যার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos ইউ সূত্র কিনা? জি স্যার। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos এর ক্ষেত্রে সূত্র কি বলেন? s/s² + 1 কিনা বলেন? জি স্যার। এটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos ইউ হয়, হ্যাঁ, যেহেতু ভেরিয়েবলটা ইউ, তাহলে তার ক্ষেত্রে সূত্র কি? s/s² + 1 হবে কিনা? জি স্যার। আপনি বলতে পারেন যে স্যার এখানে যদি আমরা তো আগে করতাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, তার ক্ষেত্রে বলতাম তাই না s/s²+ 1, আপনি ইউর ক্ষেত্রে এটা কিভাবে বলছেন? কারণ সূত্র অনুসারে দেখেন আপনি যদি ইউ কে টি এর মাধ্যমে রিপ্লেস করেন তাহলে কি আসে? ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি cos টি ডিটি। তাহলে এটা কি সূত্র কি s/s²+ 1 আসবে না? জি স্যার। দেখেন আপনার আনসারটা এটাই ছিল, যদি বইয়ে আমার যদি ভুল না হয়। একটু চেক করে দেখতে পারেন, এটাই আনসার ছিল। বুঝতে পেরেছেন? জি স্যার। এবার হচ্ছে 9 না বুঝতে পারার কোনো কারণ নেই, একদম সেম মেথড, একেবারে সেম। আচ্ছা স্যার একটু বলে দেন, মানে আমি ফার্স্টে ক্যাচ করতে পারিনি। বরঞ্চ 9 এর অ্যাপ্লিকেশন ছিল 10, ওইটাতে ছিল এরকম ব্যাপারটা যে আপনার সূত্রটা, কোশ্চেনটা একটু লিখতে হবে আমাকে। ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t equals to f of s and g of t equals to 0, এটা ভাবে f of t minus a 0, এটা ছিল t is greater than a এর জন্য, এটা ছিল t is less than a এর জন্য, রাইট? আপনাকে বের করতে বলা, দেন প্রুফ করতে বলা হয়েছিল যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ g of t which equals to the power minus as into f of s, তাই না? এটা প্রুফ করতে বলা হয়েছে কোশ্চেন 9 এ। তার মানে আপনাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ g of t তাকে ল্যাপ্লাস করতে হবে, তাই না? এই অংশটা। তাহলে এটাকে যদি ল্যাপ্লাস করতে চাই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ g of t, এটাকে ভেঙে 0 থেকে ইনফিনিটি তো সূত্র, তাই না?
জি আমরা স্যার। জিরো থেকে ইনফিনিটি কিরকম চাইলে এরকম লিখতে পারবো কিনা দেখেন তো। জিরো থেকে আমি একটা লাইন একটু স্কিপ করছি, জিরো থেকে এ পর্যন্ত একবার চিন্তা করে আবার এ থেকে ইনফিনিটি পর্যন্ত লেখা যাবে কিনা। জি স্যার। কেন এ নিলাম, কারণ আমার এখানে যদি আমরা ইয়াতে বলি আমার রেঞ্জ হচ্ছে এরকম জিরো থেকে ইনফিনিটি, এর থেকে ছোটর জন্য একটা অংশ যেটা ভ্যালু হচ্ছে জিরো, আর একটা 8 থেকে বড়র জন্য। রাইট। এই জন্য আমি জিরো থেকে এ পর্যন্ত একবার নিচ্ছি, এ থেকে ইনফিনিটি একবার নিচ্ছি। তাহলে জিরো থেকে এ এর ক্ষেত্রে জিরো, তাহলে প্রথম টার্মে কোনো অস্তিত্ব থাকবে না স্যার। থাকবে না। থাকবে কোনটা, দ্বিতীয় টার্ম। সেকেন্ড টার্মকে লেখা যাবে a বাই সরি ইন্টিগ্রেশন অফ a টু ইনফিনিটি e টু দ্য পাওয়ার মাইনাস st ইনটু f অফ t এর ভ্যালুটা কত এখানে, সরি এটা f অফ t বলতে আমরা g অফ t ছিল ফাংশনটা। তাহলে g অফ t এর ভ্যালু কত, f অফ t মাইনাস a, রাইট, f অফ t মাইনাস a dt, রাইট। জি স্যার। এখন দেখেন আগেরটার মধ্যে আমরা ধরে নিব যে t মাইনাস a কে যদি অন্য কোনো একটা ভেরিয়েবল দ্বারা যদি রিপ্লেস করি, সে u দ্বারা যদি রিপ্লেস করি, let t minus a equals to u, both সাইডে ডিফারেন্সিয়েট করেন, তাহলে dt equals to du পাবো আমরা, কারণ এই তো কনস্ট্যান্ট, রাইট। এখন সেম লিমিটটাও যদি চেঞ্জ করে দিই, কারণ এই লিমিটগুলো ছিল কার, লিমিট অফ t, বাট আমরা u এর মাধ্যমে রিপ্লেস করতে চাই। তাহলে when t equals to a, t এর ভ্যালু যদি এখানে a বসান দেখেন u সমান পাবেন হচ্ছে 0, আবার t এর ভ্যালু যদি ইনফিনিটি বসান তাহলে u সমান পাবেন হচ্ছে ইনফিনিটি। t এর ভ্যালু যদি এখানে ইনফিনিটি বসান, ইনফিনিটি মাইনাস a ডাজন্ট ম্যাটার, ইনফিনিটি থাকবে। এখন এই ভ্যালুগুলোকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ g অফ t সমান পাবো, এর জন্য লিমিট পেয়েছি 0, ইনফিনিটির জন্য লিমিট পেয়েছি ইনফিনিটি, e টু দ্য মাইনাস s থাকুক। একটু খেয়াল করেন এখানে t মাইনাস a সমান যদি u হয় তাহলে t সমান u প্লাস a কিনা। জি স্যার। এখানে লেখা যাবে কি u প্লাস a, আর f অফ t মাইনাস এর তো u ধরেছে, তাহলে এটা হচ্ছে f অফ u, dt সমান হচ্ছে du। ফাইন, তারপরে এখানে ভেরিয়েবলটা হচ্ছে u, u ছাড়া বাকিগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি e টু দ্য পাওয়ার মাইনাস su ইনটু টু দ্য পাওয়ার মাইনাস sa f অফ u du। তাহলে যেহেতু সে কনস্ট্যান্ট, কারণ এখানে তো আর u নাই, এটা কনস্ট্যান্ট, এটাকে চাইলে আমরা কোথায় লিখতে পারবো, বাইরে নিয়ে আসতে পারবো। su যে কথা, sa যে কথা, as একই কথা এটা। তাহলে আমার রইল কি, ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি e টু দ্য পাওয়ার মাইনাস su f অফ u du। এখন তো এটা কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t বা f অফ u এর সূত্র কিনা। জি স্যার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম f অফ u এর যদি সূত্র হয় তাকে ল্যাপ্লাস করলে কি f অফ s পাওয়া যায় কিনা, ফাংশন অফ s আসে কিনা অলওয়েজ। জি স্যার। তাহলে এটাকে সিম্পলি f অফ s লেখা যাবে কিনা, এই অংশটাকে সিম্পলি f অফ s লেখা যাবে। যাবে তো স্যার। সেটাই তো প্রমাণ করতে বলা হয়েছিল। দেখেন ও স্যার এখন বুঝছি, মানে আমি মাঝখানের প্রসেসে গন্ডগোল করে দিয়েছি। আর আপনাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ g অফ t সমান হচ্ছে e টু দ্য পাওয়ার a মাইনাস as f অফ s। আচ্ছা স্যার। am I clear? জি স্যার। হ্যাঁ বলবেন, ভালো লেগেছে যে প্রশ্ন করেছেন, দ্যাট মিন্স আপনি অঙ্ক দেখেছেন, আপনারা সেজন্যই প্রশ্ন করেছেন। বলতে হবে, একটু বললে আপনাদের সুবিধা হবে। হয়তো দেখেন একজনের প্রশ্ন করলে 10 জনের লাভ হয়, এটা মনে রাখতে হবে। অনেকেই হয়তো বিরক্ত হন যে অযথা একটা স্যার ক্লাসটা শেষ করে দিতে এতক্ষণে প্রশ্নটা করে আমাদের অনেকক্ষণ আটকে রেখেছে, কিন্তু উপকারটা অন্যদেরই হয়। অনেক সময় আছে যে আপনার মাথায় প্রশ্নটা আসতেছে না, আরেকজনের মাথায় আসছে, আপনি শিখে গেলেন। আর স্যারের দ্বারা তো সবসময় এটা সম্ভবও হয় না যে আনসার আর প্রশ্ন স্যার নিজেই তৈরি করা, তাই না? অনেক সময় সম্ভব হয় না, সময় স্বল্পতায়ও অনেক সময় হয় না। তারপর আমরা চেষ্টা করি স্টুডেন্টের মাথায় কোন জিনিসটা নিয়ে প্রশ্ন হতে পারে, চেষ্টা করি কোন জায়গাটাতে আটকাতে পারে সেটা নিয়ে চেষ্টা করি আমরা। আচ্ছা স্যার, আমাদের ল্যাব ক্লাস আর কয়দিন করাবেন? ল্যাপ্লাস জি স্যার। আপনাদের পরীক্ষা মনে হয় 11 জুন থেকে শুরু, জি তাই না? স্যার, এই কারণে বলছি, মানে আপনি বলছেন না 4 ইয়ার অ্যানালিসিস আপনি সবসময় লাস্ট 2-3 ক্লাসে শেষ করেন। হ্যাঁ দেখি ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাসটা আমি হয়তো আর বেশি সময় নিব না, 2টা ক্লাসে ইনভার্স ল্যাপ্লাস শেষ করে দিব আশা করি, তারপরে ফুরিয়ার নিয়ে কথা বলবো। সর্বোচ্চ 2টা ক্লাস দিব ইনভার্স ডিফারেনশিয়াল ইকুয়েশন, কয়েকটা প্রবলেম দেখালেই হবে কিভাবে সলভ করতে হয়।
ল্যাপ্লাস এবং ইনভার্সের সাহায্যে। তবে ওই সূত্রগুলো কিন্তু মনে রাখতেই হবে। দেখেন যে এফ প্রাইম টি কে ল্যাপ্লাস করলে যে এস এফ অফ এস মাইনাস এফ অফ জিরো হয়, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডাবল প্রাইম টি যে এস স্কয়ার মাইনাস এফ স্কয়ার এফ অফ এস মাইনাস এস এফ অফ জিরো মাইনাস এফ প্রাইম জিরো, এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো ছাড়া কিন্তু আমি করতে পারবো, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যাবে। এখন বলেন আজকের ক্লাস নিয়ে কারোর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা?